আজকের বিষয় সমবৃত্তীয় গতি এবং অভিকেন্দ্র ত্বরণ। তো সমবৃত্তীয় গতি হচ্ছে বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক বেগ ধ্রুবক হলে তাকে সেই বস্তুর গতিকে আমরা সমবৃত্তীয় গতি বলতে পারি। তো সমবৃত্তীয় গতিকে আমরা এইভাবে আলোচনা করতে পারি। ধরে নিচ্ছি একটি বস্তু আছে যেটা কি করছে, এরকম একটি বৃত্তাকার পথে ঘুরছে। তো সেক্ষেত্রে ধরে নিচ্ছি বস্তুটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তো এটার যদি কৌণিক বেগ ওমেগাটা স্থির হয় তাহলে এটাকে আমরা সমবৃত্তীয় গতি বলতে পারি, বা বলতে পারি এর দ্রুতিটা কি হবে, স্থির হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে কৌণিক বেগ ওমেগা এটা স্থির থাকবে, এবং দ্বিতীয় শর্ত নিচ্ছি আমরা দ্রুতি, যদি ভি দিয়ে দেখাই ভিটাও কি হবে, স্থির হবে। মানে যদি আমরা এখানে কিছু বিন্দু নেই, ধরে নিচ্ছি এটা এ বিন্দু, তো এক্ষেত্রে দ্রুতিটা হবে ভি, এবং যদি বেগ ধরি বেগের মান হয়ে যাবে ভি, এবং বেগের দিক হবে এ থেকে পি বরাবর। একইভাবে যদি এইখানে আসি, এক্ষেত্রে বেগের মান অর্থাৎ দ্রুতিটা সেম থাকবে কিন্তু দিকটা চেঞ্জ হবে। আবার এইখানে যদি আসি, এক্ষেত্রে কি হবে, বেগের মান অর্থাৎ দ্রুতিটা একই থাকবে কিন্তু বেগটা পরিবর্তনশীল হবে, কারণ প্রতিটা বিন্দুতে কি হচ্ছে, বেগের দিকটা আলাদা। তাহলে 3 নাম্বার পয়েন্ট নিতে পারি বেগ পরিবর্তনশীল। নেক্সট আমরা এখানে আলোচনা করব অভিকেন্দ্র ত্বরণ। ইংলিশটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তো এখানে এই পিটাল বলতে হচ্ছে ফুলের পাপড়ি। ফুলের পাপড়ি কি হয়, কেন্দ্রের দিকে যুক্ত থাকে, তাই এটাকে আমরা বলতে পারি অভিকেন্দ্র ত্বরণ। অর্থাৎ এক্ষেত্রে এই ত্বরণের মানটা কি হবে, কেন্দ্রের দিকে হবে। তো কেন্দ্রের দিকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর যে ত্বরণ কাজ করবে তাকে অভিকেন্দ্র ত্বরণ বলা হবে। তো প্রথমে এটার গণনা করব, তারপর এটার বাকি সংজ্ঞা বা অন্য কিছু আলোচনা করব। তো ধরে নিচ্ছি একটা বস্তু এরকম একটি বৃত্তাকার পথে ঘুরছে। এটা যদি কেন্দ্র হয়, কোনো একটা সময় ধরে নিচ্ছি ও বিন্দু থেকে বস্তুটা কোনো একটা সময় এতে আছে, এর ক্ষেত্রে এর বেগটা এই দিক বরাবর কাজ করছে, বেগের মানটা হচ্ছে ভি, এবং কিছু সময় পর বস্তুটা এখান থেকে এখানে শিফট হয়েছে। ধরে নিচ্ছি এটা বি বিন্দুতে শিফট হয়েছে। যেহেতু সমদ্রুতি সম্পন্ন তাই বেগের মানটা ভি থাকবে। এবার এখানে যদি এ থেকে বি এর যাওয়ার জন্য এখানে যদি কোণটা থিটা উৎপন্ন করে, সেক্ষেত্রে আমরা এটাকে উপাংশে ভাঙতে পারি। তো এটা দুটো উপাংশ আসবে। এই কোণটা থিটা হওয়ার জন্য এখানে আমরা এই কোণটাকেও থিটা নিতে পারি। তাহলে এই বরাবর লিখতে পারবো ভি কস থিটা, এই বরাবর লিখতে পারি ভি সাইন থিটা। এইবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি থিটা ক্ষুদ্র হয় সেক্ষেত্রে সাইন থিটা নিয়ারলি ইকুয়ালস টু থিটা হয়, এবং কস অফ থিটা নিয়ারলি ইকুয়ালস টু 1 হয়ে যায়। তাহলে এই শর্ত অনুযায়ী এটাকে নিতে পারবো ভি ইন্টু 1 অর্থাৎ ভি, আর এটাকে লেখা যেতে পারে ভি ইন্টু থিটা। তাহলে আমরা বি বিন্দুতে দুটো বেগ পাচ্ছি, একটা অনুভূমিক দিকে একটা উলম্ব দিকে। অনুভূমিক দিকে বেগের মানটা ভিই থাকছে বা উপাংশের মানটা ভি থাকছে, কিন্তু উলম্ব দিকে বেগের মানটা হয়ে যাচ্ছে ভি ইন্টু থিটা। স্পেশাল কেস যেখানে থিটাটা ক্ষুদ্র ধরবো, মোটামুটি থিটাটা 4 ডিগ্রি বা 4 ডিগ্রির অপেক্ষা কম নেওয়া হবে। তাহলে এখানে আমরা নির্ণয় করব বেগের পরিবর্তন। প্রথম আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে অনুভূমিক দিকে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে অনুভূমিক দিকে বেগের পরিবর্তন, অন্তিম বেগ ভি, প্রাথমিক বেগও ভি। তাহলে এটাকে লিখতে পারি ভি মাইনাস ভি ইকুয়ালস টু 0। নেক্সট আমরা দেখব উলম্ব দিকে। উলম্ব দিকে বেগের পরিবর্তনটাকে যদি আমরা ডেল্টা ভি দিয়ে ধরি, তাহলে এক্ষেত্রে লিখতে পারবো অন্তিম বেগ ভি থিটা মাইনাস 0, অর্থাৎ এটা এসে যাবে ভি ইন্টু থিটা। তাহলে এবার আমরা নির্ণয় করতে চাইছি এখানে অভিকেন্দ্র ত্বরণ। যেহেতু ত্বরণ সমান, তো এখানে লিখতে পারি অভিকেন্দ্র ত্বরণ।
যদি এটাকে আমরা এ সাফিক্সে সি দিয়ে ডিনোট করি, এবার ত্বরণ জানি আমরা বেগ পরিবর্তনের হার, তাহলে এটাকে আমরা লিখতে পারি বেগের পরিবর্তন বাই সময়। তাহলে আমরা দেখছি অনুভূমিক দিকে কোনো বেগের পরিবর্তন হয়নি, কিন্তু উলম্ব দিকে বেগের পরিবর্তন হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো এ সাফিক্স সি ইকুয়ালস টু বেগ পরিবর্তন ডেল্টা ভি বাই টি, और এখান থেকে লিখতে পারি এ সাফিক্স সি ডেল্টা ভি ইকুয়ালস টু লিখতে পারি ভি থিটা বাই টি। এবার আমরা থিটা বাই টি ইকুয়ালস টু ওমেগা, আগেই জানি এটা, আমরা এটার সংজ্ঞা নিয়ে এসেছিলাম এই চ্যাপ্টারে। তাহলে এখান থেকে যদি সমাধান করি এটা চলে আসবে এ সাফিক্স সি ইকুয়ালস টু ভি ইন্টু ওমেগা বা ওমেগা ইন্টু ভি। এবার ওমেগা ইকুয়ালস টু হয় ভি বাই আর, অতএব এ সাফিক্স সি ইকুয়ালস টু লেখা যেতে পারে ভি স্কোয়ার বাই আর। এটা হয়ে যাবে অভিকেন্দ্র বলের অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা। তাহলে অভিকেন্দ্র ত্বরণ কাকে বলবো? অভিকেন্দ্র ত্বরণ বলতে পারি সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি কণা, বৃত্তের কেন্দ্রের অভিমুখে একটি ত্বরণ থাকে যাকে কেন্দ্রমুখী ত্বরণ বা অভিলম্ব ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ বলা হয়। তাহলে এখানে এই যে ভি স্কোয়ার বাই আর যে ত্বরণটা পাচ্ছি, এইটা কি হবে? কেন্দ্রের দিক বরাবর কাজ করবে। তো এই ত্বরণটাকে আমরা বলতে পারি অভিকেন্দ্র ত্বরণ। নেক্সট এখান থেকে আমরা চলে আসব অভিকেন্দ্র বলে। এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু হয় এম ইন্টু এ। তাহলে এক্ষেত্রে যেহেতু অভিকেন্দ্র এফ সাফিক্সে সি লিখতে পারি, এফ সাফিক্স সি ইকুয়ালস টু হয়ে যাবে এম ইন্টু অভিকেন্দ্র ত্বরণ। তাহলে মান বসাতে পারি এফ সাফিক্স সি ইকুয়ালস টু এম ইন্টু ভি স্কোয়ার বাই আর। এটা হয়ে যাবে অভিকেন্দ্র বলের রাশিমালা। আবার ভি ইকুয়ালস টু জানি আমরা ওমেগা ইন্টু আর, অতএব এফ সাফিক্স সি ইকুয়ালস টু লেখা যেতে পারে এম ইন্টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর, और এখান থেকে আমরা পেতে পারি এফ সাফিক্স সি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। এটাকে বলা হবে অভিকেন্দ্র বল। তো অভিকেন্দ্র বল বলতে পারি যে বল কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য বস্তুটির বেগের সঙ্গে লম্বভাবে এবং ওই বৃত্তাকার পথের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে অভিকেন্দ্র বল বলা হয়। তাহলে এই ছবি অনুযায়ী কেন্দ্রের দিকে অভিকেন্দ্র ত্বরণ আসবে এবং এই দিকেই কি হবে? অভিকেন্দ্র বল। আমরা এফ সাফিক্স সি কে ডিনোট করতে পারি, যেটা কি হবে? ভি এর সাথে লম্ব থাকবে, অর্থাৎ এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। সংজ্ঞাটা রিপিট করছি, যে বল কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য বস্তুটির বেগের সঙ্গে লম্বভাবে এবং ওই বৃত্তাকার পথের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে অভিকেন্দ্র বল বলা হয়। তাহলে অভিকেন্দ্র বলের রাশিমালা পেলাম এম ভি স্কোয়ার বাই আর বা এফ সাফিক্স সি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। নেক্সট আমরা কয়েকটি বাস্তব উদাহরণ নেব। যদি প্রথম উদাহরণ নেই, ধরে নিচ্ছি একটি ঢিলকে সুতোয় বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে এইটা যদি একটা ঢিল হয় যার ভর হচ্ছে এম, এবার এইটাকে ধরে নিচ্ছি একটি সুতোয় বেঁধে ও বিন্দু সাপেক্ষে আমরা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। তাহলে এটাকে যখন আমরা বৃত্তাকার পথে ঘোরাবো, ওই সুতো ঢিলটিকে কেন্দ্রের অভিমুখে টানবে। তাহলে এই সুতোটা ঢিলটিকে এই বরাবর একটা বল প্রয়োগ করবে এফ সাফিক্স সি। তো এই এফ সাফিক্স সিকেই বলা হবে এক্ষেত্রে অভিকেন্দ্র বল, যার মান হয়ে যাবে এম ভি স্কোয়ার বাই আর। একইভাবে যদি আর একটা সমীকরণ নেই, ধরে নিচ্ছি এইচ অ্যাটমের জন্য ভাবতে পারি, হাইড্রোজেন অ্যাটমের জন্য নিতে পারি ছবি অনুযায়ী কেন্দ্রে নিউক্লিয়াস, বাইরের কক্ষে একটি ইলেকট্রন ঘুরতে থাকে, এখানে একটি ইলেকট্রন নিতে পারি। তাহলে এটা পজিটিভ আধান, ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ আধান। তো এদের মধ্যে কি হবে? একটি আকর্ষণ বল কাজ করবে। এবার এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে এর আধানটা কেন্দ্রের আধান, অর্থাৎ নিউক্লিয়াসের আধানকে যদি Q1 ধরি, বাইরে ইলেকট্রনের আধান যদি E হয় বা এটাকে Q ধরছি, সেক্ষেত্রে এই ব্যাসার্ধটা R হলে প্রযুক্ত বল কুলম্বের সূত্র অনুযায়ী হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q ইন্টু ই বাই আর স্কোয়ার। তো এক্ষেত্রে এই যে এই বলটা আছে এইটাই হয়ে যাবে অভিকেন্দ্র বল, অর্থাৎ অভিকেন্দ্র বল লিখতে পারবো এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কিউ ইন্টু ই বাই
4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। এটা এসআই পদ্ধতিতে এরকম আমরা একটা সমীকরণ পেয়ে যাব। এছাড়াও সূর্য ও পৃথিবীর জন্য আমরা এগুলা নিতে পারি। নেক্সট আলোচনায় আসবো অপকেন্দ্র বল। বা এটার ইংলিশটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার এই সেন্ট্রিফিউগাল ফোর্স বা এটার আর একটা নাম হচ্ছে অলিক বল। এবার অলিক বল জানবার জন্য এখানে দুটো জিনিস জানতে হবে। আগেই আমরা নির্দেশতন্ত্র সম্পর্কে পড়ে এসেছিলাম। তো নির্দেশতন্ত্রের দুটো ভাগ ছিল, একটা ছিল হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের কিছু শর্ত ছিল। শর্ত কী ছিল? এক্ষেত্রে ত্বরণ ইকুয়ালস টু 0 হবে, ত্বরণ থাকবে না। দ্বিতীয় ছিল হচ্ছে ঘূর্ণন গতি সমান 0 হবে। তৃতীয় ছিল হচ্ছে নিউটনের গতিসূত্রগুলি বা সূত্রগুলি প্রযোজ্য হবে। যদি এই তিনটা মানে, তো সেক্ষেত্রে ওটাকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলেছিলাম। আর একটা এখানে পেয়েছিলাম যেটাকে বলা হয়েছিল অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। অজড়ত্বীয়র ক্ষেত্রে প্রথম হচ্ছে ত্বরণটা নট ইকুয়ালস টু 0 হতে পারে। 2 নাম্বার নিতে পারি ঘূর্ণন গতি থাকতে পারে বা থাকবে লিখছি। 3 নাম্বার নিতে পারি নিউটনের সূত্র, নিউটনের সূত্রগুলি এক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি এটা হয় তাকে আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো। তো এক্ষেত্রে যেটা অলিক বল আছে বা অপকেন্দ্র বল আছে, অলিক বলটা কি হবে? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। মানে এটা আমরা এরকমভাবে ভাবতে পারি যে এটা একটা ভুতুড়ে বল যেটাকে অনুভব করা সম্ভব কিন্তু ডাইরেক্টলি মেজারমেন্ট করা সম্ভব নয়। এটাকে আমরা ইনডাইরেক্ট ওয়েতে মেজারমেন্ট করতে পারি। তাহলে এবার এই অলিক বলের ধারণাটা কিভাবে আনবো? ধারণা আনবার জন্য আমরা একটা ব্যাখ্যা নিতে পারি। ধরে নিচ্ছি একটি অনুভূমিক নাগরদোল্লা আছে যাতে একটি লোক বসে ওই নাগরদোল্লায় ঘুরছে। এটা ধরে নিচ্ছি নাগরদোল্লাটা, এটা অনুভূমিক নাগরদোল্লা। লোকটা কি হচ্ছে এখানে ওমেগা কৌণিক বেগ নিয়ে ধরে নিচ্ছি ঘুরছে। এবার লোকটার হাতে একটি ঢিল আছে বা সুতোয় বাঁধা একটি ঢিল আছে যেটাকেও ও ঘোরাচ্ছে। আর নাগরদোল্লার বাইরে অর্থাৎ নিচে আর একটি লোক আছে, ভূপৃষ্ঠে একটি লোক দাঁড়িয়ে এখানে বসা লোকটিকে দেখছে। তাহলে এখানে নাম দিয়ে দিচ্ছি, এই লোকটা হচ্ছে এ, এই লোকটা হচ্ছে বি। অর্থাৎ এটা একটা নির্দেশতন্ত্র, এটা একটা নির্দেশতন্ত্র। তাহলে এটাকে আমরা বলতে পারি অজড়ত্বীয়, কারণ ওটা ও বিন্দু সাপেক্ষে ঘুরছে। আর বিটা যেহেতু স্থির আছে তাই এটাকে আমরা বলতে পারি জড়ত্বীয়। তাহলে এইবার এই এ লোকটির সাপেক্ষে এইখানে একটি ঢিলকে কি করেছে, ও সুতোয় বেঁধে ঘোরাচ্ছে। এইবার এই লোকটি যদি ওই ঢিলটাকে ছেড়ে দেয়, দুটো ঘটনা ঘটবে। ভূপৃষ্ঠে থাকা স্থিরভাবে দাঁড়ানো লোকটি কিছু একটা ঘটনা অবজার্ভ করবে, আর নাগরদোল্লায় থাকা লোকটি কিছু একটা জিনিস অবজার্ভ করবে। তো প্রথম বি অবজারভারের জন্য বা বি নির্দেশতন্ত্রের জন্য ও দেখবে পাথরটি বৃত্তাকার পথে ঘুরছে বলে ওই দর্শক বলবে পাথরটির উপর একটি অভিকেন্দ্র বল আছে। মানে বি এর অবজারভার কি দেখবে, এর ভেতর দিক বরাবর একটা অভিকেন্দ্র বল আছে যেটাকে আমরা এফসি দিয়ে ডিনোট করছি। কারণ আমরা জানি শুধুমাত্র অভিকেন্দ্র বল ক্রিয়াশীল হলে একটি বস্তুর পক্ষে বৃত্তাকার পথে ঘোরা সম্ভব। এবার নাগরদোলায় বসে থাকা ব্যক্তিটি যদি এই বিন্দুতে হাত থেকে পাথরটি ছেড়ে দেয়, তবে ওই দর্শক দেখবে পাথরটি বৃত্তের স্পর্শক বরাবর ছুটে চলে যাচ্ছে। ধরে নিচ্ছি কিছু সময় পর এটা সি বিন্দুতে আসছে। তো সেক্ষেত্রে পাথরটা কি হবে, বিতে দাঁড়ানো লোকটি দেখবে জাড্যের জন্য এটা সি বিন্দুতে এসে পৌঁছাচ্ছে। তো এক্ষেত্রে বলতে পারবো ওই দর্শকের চোখে পাথরটি গতিজাড্যের জন্য এ থেকে সি বরাবর চলে আসবে। এবার 2 নম্বরে যদি আমরা এ অবজারভারের জন্য আলোচনা করি, এবার এ অবজারভার কি দেখবে,
এবার এই দর্শক পাথরের সঙ্গে সঙ্গে একই কৌণিক বেগে ঘুরছে, কারণ এটা আমরা দুটোকে ওমেগা বলে দিয়েছি, তাই তার নিজ অক্ষের সাপেক্ষে পাথরটিকে সে সবসময় একই অবস্থানে দেখবে। অর্থাৎ এ যেহেতু পাথরটি নিয়ে বসে আছে, এ কী করবে, ওটাকে স্থির দেখতে পাবে, তাই নিজের সাপেক্ষে পাথরটিকে সে সবসময় একই অবস্থায় দেখবে। অর্থাৎ তার ধারণা হবে পাথরটি স্থির আছে। ওই দর্শক যদি এ বিন্দুতে হাত থেকে পাথরটি ছেড়ে দেয়, এবার এখান থেকে ধরে নিচ্ছি ও পাথরটাকে ছেড়ে দিচ্ছে, যদি ছেড়ে দেয় তাহলে কিছুক্ষণ পর পাথরটি যখন সি বিন্দুতে পৌঁছাবে, ধরে নিচ্ছি এখানে পৌঁছাচ্ছে, তখন নাগরদোলায় ঘুরতে থাকা দর্শক তখন যদি এক্ষেত্রে এই সি বিন্দুতে পৌঁছায়, আর একটা পয়েন্ট নিয়ে নেবো এখানে, ধরে নিচ্ছি এটা টানছি, এটাকে সি নিতে পারি, এটা নেব, ঠিক আছে, কোনো একটা সময় এটা ডি বিন্দু ধরে নিচ্ছি আমরা, সরি এটা সি থাক, এটাকে আমরা ডি ধরে নিচ্ছি। যদি এটা সি হয়, কোনো একটা সময় কি হবে, এ থেকে যখন এ ডিতে পৌঁছাবে তখন পাথরটা কি হবে, এক্ষেত্রে সি বিন্দুতে পৌঁছাবে। তো সি বিন্দুতে যখন পৌঁছাবে, সুতরাং তার চোখে পাথরটির গতি হবে কেন্দ্রের বহির্মুখে, কারণ লোকটা ঘুরে এখান থেকে এ থেকে ডিতে পৌঁছেছে, কিন্তু পাথরের এখন অবস্থান হচ্ছে সিতে। অর্থাৎ পাথরটা কি হয়েছে, বৃত্তের যে অংশে লোকটা ঘুরছিল, পাথরটা ঘুরছিল, সেখান থেকে কিছুটা শিফট হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো পাথরটা বাইরের দিকে একটা টান অনুভব করে বৃত্তাকার পথ ছেড়ে বাইরে বেরিয়ে গেছে। তো এক্ষেত্রে যে বলের জন্য এটা বাইরে বেরিয়ে গেছে তাকেই আমরা বলতে পারি অপকেন্দ্র বল। তো দেখা যাচ্ছে এখানে এটা বি অবজারভারের জন্য এটা কাজ করছে না, বি অবজারভার দেখছে কেন্দ্রের দিকে আসবে, কিন্তু সি অবজারভার এ অবজারভার দেখছে ওটা কি হচ্ছে, কেন্দ্র থেকে বাইরের দিকে যাচ্ছে। তো বাইরের দিকে যেহেতু যাচ্ছে, ওটাকে অপকেন্দ্র বল বা অলিক বল বলা হবে। তো অলিক বলের মানটাও কি হবে, এক্ষেত্রে অপকেন্দ্র বলকে যদি এফ সাফিক্স সি প্রাইম দিয়ে দেখাই, এটার মানও হয়ে যাবে অভিকেন্দ্র বলের সাথে সমান, মানে এম ভি স্কোয়ার বাই আর, বা লিখতে পারবো এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। তাহলে সংজ্ঞা অনুযায়ী বলতে পারি, কোনো বস্তু যে কৌণিক বেগ নিয়ে কোনো বৃত্তাকার পথে ঘোরে, কোনো পর্যবেক্ষক যদি সেই একই কৌণিক বেগ নিয়ে বস্তুটির সঙ্গে ঘুরতে থাকে, তাহলে ওই পর্যবেক্ষকের মনে হয় যে ঘূর্ণায়মান বস্তুটির উপর কেন্দ্রাভিমুখী বলের সমান এবং বিপরীতমুখী একটি বল ক্রিয়া করে। এই বলকেই বলা হচ্ছে অপকেন্দ্র বল। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারি, যেহেতু এ অবজারভার এখানে ঘুরছিল এই বৃত্তাকার পথে, ওকে কেন্দ্র করে, এর সাথে একটি ঢিলও ঘুরছিল, তাহলে এ অবজারভার কি দেখবে, এর উপর একটি বল আছে কেন্দ্রের ভেতর দিকে, আবার কেন্দ্রের বাইরের দিকে। তো কেন্দ্রের বাইরের দিকে বল যেটা থাকবে সেটার মান অভিকেন্দ্র বলের সাথে সমান হবে, এবং এই বহির্মুখী যে বলটা কাজ করবে তাকেই বলা হবে এক্ষেত্রে অপকেন্দ্র বল বা অলিক বল।